ডিভিসি জল ছাড়ছে, কোথা থেকে কতটা জল ছাড়ছে চট করে আপনাদের একবার জানিয়ে দিই। মাইথন থেকে কতটা, পাঞ্চের থেকে কতটা, তিলপাড়া ব্যারেজ থেকে কতটা জল ছাড়া হচ্ছে। যদি মাইথন থেকে আমরা শুরু করি তাহলে আমরা দেখবো যে মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, পাঞ্চের জলাধার থেকে 36,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। অর্থাৎ এই দুই জলাধার থেকে মোট 48,000 কিউসেক জল ছাড়া হলো এখনো পর্যন্ত, কারণ ভারী বৃষ্টি ডিভিসি পরবর্তীতে আরও জল ছাড়তে পারে। এদিকে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে 5,000 কিউসেক জল ছাড়লো তিলপাড়া ব্যারেজ। প্রশাসন নজরে রেখেছে ময়ূরাক্ষী জলস্তর, যদি জলস্তর বাড়ে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রেলের আন্ডারপাসের ছবি দেখাই আপনাদের, জল জমে কি অবস্থা। এবং আপনাদের জানিয়ে রাখি এই আন্ডারপাস 10টি গ্রামের মানুষের অত্যন্ত জরুরি একটা জায়গা। এই আন্ডারপাস যদি এভাবেই জলে মগ্ন হয়ে থাকে তাহলে 10টি গ্রামের মানুষ দুর্ভোগ বাড়বে, তাদের বিপদে পড়বেন। সিউড়ির জীবধরপুর, এই জীবধরপুরের এই রেলের আন্ডারপাস, যে আন্ডারপাসের রাস্তায় জল জমে বন্ধ যাতায়াত। বৃষ্টি হয়েছিল, পানি জমে গেছে এখানে, কালকে ড্যাম্পার ডুবে গেছিল একটু, আমরাও যেতে পারছি না স্কুল, পরীক্ষা বেটে আমাদের আজকে। 5-7টা গ্রাম আছে, এখন তো মানে রাস্তা বন্ধ, আমাদের মানে কি করে যাওয়া আসা করবে, স্কুলে ছেলে পেলে মানে কেউ যাওয়া আসা করতে পারছে না এই সাইডে। ওই জল মারা মেশিনটা খারাপ হয়ে আছে, তো কোনো মানে এখনো পর্যন্ত মেশিনের কোনো ব্যবস্থা নেই। আমার সহকর্মী সুপ্রতিম আমার সঙ্গে রয়েছে সরাসরি। সুপ্রতিম, এই জীবধরপুরের আন্ডারপাস যেভাবে জল জমে রয়েছে তাতে এখান থেকে যাওয়া আসা তো দুষ্কর, কোনো প্রশ্নই উঠছে না যতক্ষণ জল না নামবে। তো এর জন্য কত মানুষ বিপদে পড়েছেন, তারা বিকল্প কোন রাস্তা ব্যবহার করবেন? সেটা একদমই 14 নম্বর জাতীয় সড়কের এই সিউড়ি মিনিস্ট্রি মোড় থেকে প্রায় 10টা গ্রামে যাওয়ার যে রাস্তা, সেটা এই আন্ডারপাসের ভেতর দিয়েই যেতে হয়। এবং রেল দপ্তরই 2 বছর আগে লেভেল ক্রসিং তুলে দিয়েছিল এবং তার জন্য সেখানে একটা আন্ডারপাস তৈরি করে দিয়েছে। কিন্তু সেই আন্ডারপাস নিচু হওয়ার জন্য সেখানে অল্প বৃষ্টিতেই জল জমে। গতকালের যে বৃষ্টি তার জন্য জল জমেছে, এটা প্রত্যেক বছরের সমস্যা। আর এর জন্য প্রায় 10টা গ্রামের মানুষ, এবং ছবিটা আমরা দেখাচ্ছি, দেখো যারা ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল তারা কিন্তু অনেকেই ঘুরে গেল, এই রাস্তা দিয়ে যেতে পারলো না। আর এখন তাদেরকে যদি যাতায়াত করতে হয় সেটা প্রায় 10 কিলোমিটার ঘুর পথে সিউড়ি শহরের ভেতর দিক দিয়ে যেতে হবে। আর প্রত্যেকটা যে কোনো ধরনের যানবাহন, অর্থাৎ সব ধরনের যানবাহন এখানে বন্ধ রয়েছে। গতকাল একটি ডাম্পার ওই রাস্তা দিয়ে পেরোনোর সময় সেই জলে ডুবেছিল এবং তাকে রাত্রেবেলায় তাকে কোনো রকম উদ্ধার করা হয়। অর্থাৎ এই ধরনের যে সমস্যা, আর রেলের সবচেয়ে বড় সমস্যা যে সেখানের জন্য 2টো মোটর ব্যবহার করে রেল দপ্তর, যে জল জমে গেলে সেখান থেকে জল সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই মোটরও যে পাম্প সেট সেগুলোও কিন্তু খারাপ, এবং তার ফলে জল বের করা যাচ্ছে না। রেল দপ্তরকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে, নতুন পাম্প সেট লাগানো হবে, তারপর জল যাবে। আর শুধু যে ঝিউড়ির এই জীবধরপুর আন্ডারপাসের এই অবস্থা এক নয়, তার সঙ্গে বীরভূমের সদাইপুরেরও এরকম 2টো আন্ডারপাস আছে। একটা হচ্ছে আলমবাবা আন্ডারপাস আর একটা হচ্ছে কচুজোর আন্ডারপাস। সেগুলোর একই অবস্থা, সব জায়গায় জল জমে আছে এবং সেখানে মোটর খারাপ। অর্থাৎ সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে। এবার একবার আপনাদের দেখাই সুবর্ণরেখার জল বেড়ে কি অবস্থা হয়েছে। সুবর্ণরেখার জল বাড়ার ফলে ঝাড়গ্রামের একদিকে সাঁকরাইল আর একদিকে নয়াগ্রাম, তার মাঝখানে একটা অস্থায়ী সেতু ছিল, সেই সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। তাহলে এবার নয়াগ্রাম থেকে সাঁকরাইল বা সাঁকরাইল থেকে নয়াগ্রাম এই যাতায়াত হচ্ছে কিভাবে? রাজু আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী রাজু। তাহলে যোগাযোগ কি একেবারে বিচ্ছিন্ন সাঁকরাইল আর নয়াগ্রামের মধ্যে? একদমই যদি বলা হয় তাহলে নয়াগ্রামের সাথে সাঁকরাইল 50 কিলোমিটার, সেক্ষেত্রে 50 কিলোমিটার ঘুর পথে নয়াগ্রাম যাওয়া একটা মানুষের কাছে অস্বাভাবিক। তাই প্রাণের ঝুঁকি নিয়ে যারা নৌকোর উপর যাতায়াত করছেন, মূলত এই যে সুবর্ণরেখা নদীর উপর যে অস্থায়ী সেতু, সেই সেতুর উপর নির্ভর করে প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ। কিন্তু এবার যে বৃষ্টি
যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বর্ষার জলে সুবর্ণরেখা নদী ফুলে ফেপে উঠতে শুরু করেছে এবং সুবর্ণরেখা নদীর জল বাড়াতেই এই সেতু ভেঙে গেছে, যার ফলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। ইতিমধ্যে যেমন চান্ডিল থেকে ধন্যবাদ। আজ যেতে বেরোনো যাবে না। দেউলবাড় থেকে গড়ধরা 1 কিলোমিটার রাস্তা, যদি ওইটা কংক্রিটে ব্যবস্থা করে দেন তাতে আমাদের এখানে যে ট্যুরিজম প্লেস আছে রামেশ্বর মন্দির এবং তপোবন, আমরা এখানে রোজগার করে খেতে পারি। ট্যুরিজম যদি আসে আমাদের রোজগার রুটি চলে। বিচ্ছিন্ন যোগাযোগের মাঝখানে আমাকে থাকতে হয়। আমাদের দাবি প্রশাসন, বিডিও, ডিএম, এসডিও সবার কাছে আমরা জানিয়েছি, বারবার বলেছি। পার্টির নেতা মধ্যেও আমরা অনেক কিছু জানিয়েছি, কোনো কিছু সুব্যবস্থাও নেয়নি। তারা এই ব্রিজটা যাতে হয় কংক্রিট পাকাপোক্ষণের জন্য আমরা দাবি করছি। ওদিকে বাঁকুড়ার কতুলপুরে ভারী বৃষ্টি, তাতে খালের জল ঢুকে গেছে চাষের জমিতে। এবার ফসল নষ্ট হবে, কারণ জমিতে তো জল দাঁড়িয়ে যাচ্ছে। কৃষকরা টেনশনে পড়ে গেছেন যে এই জল কিভাবে বার করবেন। খালের জল বেড়ে সেই জল ঢুকে গেছে চাষের জমিতে। দেবব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, উপায় কি? একেবারে দেখো অতনু, এখন উপায় ভেবে কুল পাচ্ছেন না এলাকার কৃষকরা। তারা জানাচ্ছেন যে খালের দুপার, সেই দুপার যাতে সরকার বাঁধানোর কাজ করে। যেমনটাই তুমি বললে, দুদিন ধরে বৃষ্টি আর বৃষ্টির জেলে খালের জল বেড়েছে, আর দুপার অর্থাৎ খালের দুপার ভেঙে খাল গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। মাথায় হাত কৃষকদের। কতুলপুর ব্লকের ডিঙাল যে খাল রয়েছে, সারা বছর জল না থাকলেও বর্ষার সময় কিন্তু রুদ্র রূপ ধারণ করে। এই রুদ্র রূপে বিলীন হয়ে যাচ্ছে কৃষকদের চাষের জমি। চাষের জমির ওপর দিয়ে নতুন করে খাল তৈরি হয়েছে। অর্থাৎ এখন কি উপায়? এক বৃষ্টিতে চাষের জমি ডুবে গেছে, অন্যদিকে চাষের জমিগুলো যে খালের গর্ভে বিলীন হয়ে গেছে। স্বাভাবিকভাবে রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। তারা চাইছেন যে প্রশাসন এই খালের দুপার বাঁধানোর কাজ করুক। পাশাপাশি এই সমস্যা থেকে আরও একটি সমস্যা রয়েছে এলাকার কৃষকদের। এই খাল পারাপার করার জন্য কৃষকদের জমিতে যাওয়ার জন্য রয়েছে একটি সেতু, সেটাও কয়েক বছর আগে ভেঙেছে। কোনো মতে পারাপার করতে পারছিল এলাকার কৃষকরা, সেটাও খালের গর্ভে বিলীন হয়ে গেছে। এমতো পরিস্থিতিতে একেবারেই চিন্তায় রাতের ঘুম উড়েছে। ভরা ফসল রয়েছে জমিতে। তুমি জানো এই মুহূর্তে ধান চাষ করেছে কৃষকরা, সেই ধানের জমি যেন একেবারেই খালে পরিণত হয়েছে। আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। সরকার, প্রশাসন আশ্বাস দিচ্ছেন, বিধায়ক আশ্বাস দিচ্ছেন, সরকার খুঁজে পাচ্ছেন না তারা। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও তারা উপায় তো খুঁজে পাচ্ছেন না। সব জলের তলায় চলে যাচ্ছে, যে ভেঙে চলে যাচ্ছে, সব জলের তলায় ভেসে চলে যাচ্ছে। এইরকম চলে গেলে চাষিদের যদি না ক্ষতিপূরণ দেয় তাহলে চাষিরা কি করে বাঁচবে? এগুলো তো হওয়া ধান, আর কিছুদিন পরে ধানগুলো ফলতো। আমাদের এই জমি দেখছেন না, সব ভেঙে চলে যাচ্ছে। কত ধান নষ্ট হয়েছে। আর 5-7 বছর আগে একটা পোল ভেঙে গেছে, প্রশাসনের কোনো লোক আসছে না। এই পোলের উপর দিয়ে 7-8টা গ্রামের মানুষ পারাপার করে, এখন তারা কেউ যেতে পারছে না। যাতে সরকারের কাছে কিছু পাই, সেজন্য আমি অনুরোধ করব, তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো, নাহলে না খেয়ে মরতে হবে। প্রচন্ড ক্ষতি হয়েছে মানে বৃষ্টিতে। আর ওই যে পাগলার যে বীজটা, ওটা স্যাংশন হয়েছে তড়িঘড়ি কাজ করার জন্য। এবার রাজ্য সরকারকে তো আমরা আবেদন করছি